পত্রিকার আমন্ত্রণে এই মঞ্চে আপনাদের সামনে আমরা দ্য ওপেন উইন্ডো এখনকার নিবেদন একটি ছোট্ট সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত শেষের কবিতা ঈশিতা সরকার, ডাক্তার রণধীর সরকার এবং আমি প্রদীপর্ঘ দাস, সঙ্গীতাংশে শ্রীমতী নূতন ভৌমিক আমাদের সঙ্গে যিনি আবহ যোগাচ্ছেন তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী, সঙ্গীত স্রষ্টা সৌমিক দত্ত এবং কৃষ্ণেন্দু ঘোষ আমাদের সঙ্গে বেল গিটার এই সহযোগিতা করবেন এবং আমরা শুরু করতে চলেছি আমাদের এখনকার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। কাছে দূরে জলে স্থলে বাজায় বসি আকাশের বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তিকার কালো আখির জলে জলে ভাসে ভালোবাসে শিশুরে সাগর কুলে পাহাড়ে অনুভূতি আরো ভালো যদি শেষে ফেলে সে পথে যেতে যেতে পারো, যে পথের ধারে আমি রাঙা থাকি একটু মাথায় রেখে নিও কাছে, নবায় করবে আমার অল্প অভ্যাস, তোমার সাথে হোক না শুরু যদি মনে আসে ব্যর্থতা, নামটা না হয় দেব তখন তোমার আমার শেষের কবিতা। অমিত রায় ব্যারিস্টার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোটায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। নামের অসামান্যতা কামনা করে অমিত নামের এমন একটি বানান বানালে যাতে ইংরেজি বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। তার মতে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, আর অমিতর নেশাই হলো স্টাইল। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষ কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্পর্কে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়ে আছে তবু কিছুতেই ধরা দেবে না। অমিতের দুই বোন অত্যন্ত ফ্যাশন দুরস্ত, যাদের ডাকনাম সিসি ও লিসি। তারা অমিতকে বলে, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়ে দিয়েছে। অমিতের বোনেরা দাদার যে অভ্যেস নিয়ে ভারী বিরক্ত, সেটা হচ্ছে সব সময় ওর উল্টো কথা বলা। স্বজন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, অমিত তার বিপরীত কিছু একটা বলবেই। একবার বালিগঞ্জের এক সাহিত্য সভায়
অমিত মত প্রকাশ করে। কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের উচিত জায়গা ছেড়ে দেওয়া নিবারণ চক্রবর্তীর মতো নব্য কবিকে। আমি নাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে কে, মৃত্যুপণ রেখে দিবি তার দুর্ভ উত্তর। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কি কথা ধরা পড়ে কে জানে। গরম সময় কখন টুটে যায়, গরম সময় কখন টুটে যায়, সুরের বয়ে যায় গরমে। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কি কথা ধরা পড়ে কে জানে। একবার অমিত গেল শিলং পাহাড়ে বেড়াতে। এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে তার সজল খরচায় চাদর বিছিয়ে। একদিন জঙ্গলে ঢাকা খাদের পাশ দিয়ে আঁকা বাঁকা সরু রাস্তা ধরে অমিতর মোটর ছুটে চলেছে বাসার উদ্দেশ্যে। অজানা আকাশ থেকে চাঁদ যেভাবে এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, সেভাবে উল্টো দিক থেকে আসা বর্ষার মেঘে দিগন্তরার নৃত্য। হঠাৎ আলো ঝলকানি লেগে ছলবল করে চিত্ত। মাতৃহীন মেয়েটির নাম লাবণ্যলতা। তার পিতার অত্যন্ত স্নেহের ছাত্র শোভল্য তাকে মনের সলজ্জ গোপন ভালোবাসায় লালিত করলেও তা পূর্ণতা পায়নি। প্রথম দিনের আকস্মিক পরিচয়ের পর যোগমায়া দেবীর বাসায় তার প্রচ্ছন্ন মদতে অমিত ও লাবণ্যের সখ্যতা ও অন্তরঙ্গতা বেড়েই চলতে লাগলো। অমিত বললে, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বাড়িতে আমার অবসর। লাবণ্যের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? অমিত কবিতা আবৃত্তি করতে শুরু করল। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করি, যতক্ষণ চিনি নাই তোরে। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেন, ক্ষুধা সঙ্গ পরে আজ আত্মবিস্মৃতির কোণে। তোর সাথে চেনা সহজ হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয়। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরে। লাবণ্য তার হাত ছাড়িয়ে নিলে না, অমিতর মুখের দিকে চাইলে না, কিছু বললে না। এরপরে আর কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য নিজের ঘড়ির দিকে চাইতে ভুলে গেল। এভাবে দিন চলতে লাগলো। কিন্তু বুদ্ধিমতী লাবণ্য বুঝতে পারল অমিতের চাহিদা হলে অক্ষয়কে পাওয়ার ইচ্ছে। যখনই কোনো কিছু পাওয়া হয়ে যায়, তার প্রতি অমিতের মোহ দূর হয়ে যায়। একদিন লাবণ্য অমিতের হাত ধরে বলল, দেখো রিতা, তোমার কন্যাকে চিরদিন যেন ক্ষমা করতে পারি। যদি একদিন চলে যাবার সময় আসে, তবে যেন রাগ করে চলে যেও না।
সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হিমালয়। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে উঠে, মুগ্ধ প্রাণীর আবেশবদ্ধ টুটে, এতাপে শাসিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। কিছুদিন পরে শিলং পাহাড়ে এসে পৌঁছল সিসি ও অতি আধুনিকা কেটিমিটার অমিতের পূর্বপুরুষ। অমিত 7 বছর আগে কেটিকেই পরিয়েছিল হীরের আংটি। আজ লাবণ্যকে অমিত আংটি পরাবে ভেবেছিল। লাবণ্য বললে, আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন কিছু রাখার দরকার নেই, আমার প্রেম থাক নিরঞ্জন। এই বলে সে নিজের আঙুল থেকে আংটি খুলে দিলে। আমার সকল জেলে দিবস গেলে করব আমার ব্যথা পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শিশির ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শিশি ঘাটে জ্বলবে জীবন। আমার ব্যথা পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। এরপর একদিন লাবণ্য হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেল অমিতের জীবন থেকে। অবশেষে অমিত ফিরে এলো কলকাতায়। শহরের রাষ্ট্র হলো কেতকীর সঙ্গে তার বিবাহের খবর। অমিত বললে, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসা, কিন্তু সে যেমন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা, সেগুলো দিঘি হয়ে, তাকে ঘরে আনবার নয়, আমার মন তাকে সাঁতার দেবে। তারও কিছুদিন পরে একদিন লাবণ্যের একটি চিঠি এলো আমাদের কাছে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে লাবণ্যের লেখা, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও জাগাইছি অন্তরিক্ষে, হৃদয় স্পন্দন চক্রপুষ্ট, আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ভাবনার কাল জড়ায় ধরিল মোড়ে ফেরিবার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমার হাতে বক্ষ তুলবে। মঙ্গলাদি করিও না শোন, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করবে পূর্ণ। এই ব্রত বহিব সদা, উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকি, সেই ধন্য করিবে আমাকে সুখী। তোমারে যা দিয়েছিল
তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে গান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি পেতে মরণ। ওগো তুমি নিরূপক, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। তোমার বিরহের অন্তরালে she